আচ্ছা, একটা পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক, যেটা শুনে আমি নিজেই বেশ অবাক হয়েছিলাম। কি সেটা? ইন্টারনেটের একটা হিসাব বলছে প্রতি সেকেন্ডে প্রায় ২৮,০০০ মানুষ পর্নোগ্রাফি দেখছে। প্রতি সেকেন্ডে? হ্যাঁ, আমরা যতক্ষণ এই কথাটা বললাম তার মধ্যেই কয়েক লক্ষ মানুষ এটা দেখা শুরু করে দিয়েছে। আর শুধু তাই নয়, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের মধ্যে নাকি ৭০% নিয়মিত এটা দেখে। সংখ্যাটা অমুচ্ছ বড়। হুম। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ব্যাপক একটা অভ্যাস, এর আসল প্রভাবটা কি? ঠিক এই জায়গাটাতেই আমরা আজকে আলো ফেলতে চাই। আমাদের হাতে কয়েকটা দারুণ উৎস আছে। আমরা মূলত হার্ভার্ড আর স্ট্যানফোর্ডের কিছু নিউরোসায়েন্স গবেষণা, আচ্ছা। তারপর সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর জন গটম্যানের প্রায় ৪০ বছরের দীর্ঘ সমীক্ষা, আর চার্লস ডুহিগের অভ্যাস তৈরির বিজ্ঞান নিয়ে লেখা বিখ্যাত বই দ্য পাওয়ার অফ হ্যাবিট, এই সব কিছুর ওপর ভিত্তি করে আলোচনাটা করব। দারুণ! তার আমাদের আজকের মিশনটা বেশ পরিষ্কার। আমরা কোনো মতামত বা ধারণা নিয়ে কথা বলবো না, বরং সায়েন্স আর ডেটা কি বলছে সেটা বোঝার চেষ্টা করব। একদম। মূলত ৩টে জিনিস। ১. এটা আমাদের ব্রেনকে ঠিক কিভাবে প্রভাবিত করে। ২. আমাদের সম্পর্কের ওপর এর কি ধরনের প্রভাব পড়ে। আর ৩? আর ৩. যদি কেউ এই অভ্যাসটা বদলাতে চায়, তার জন্য কি কোনো কার্যকরী বিজ্ঞানসম্মত উপায় আছে? চলুন তাহলে গভীরে যাওয়া যাক। চলুন তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের ব্রেন কেন এর প্রতি এত সহজে আকৃষ্ট হয়? এর পেছনে কি কোনো কেমিস্ট্রি আছে? প্রায় ডোপামিন বলে একটা কেমিক্যালের কথা শোনা যায়। একদম ঠিক জায়গায় ধরেছেন। আসলে পুরো খেলাটাই ডোপামিনের। হার্ভার্ডের একটা গবেষণা বলছে, যখন আমরা এমন কিছু দেখি যা আমাদের উত্তেজিত করে, তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামে একটা নিউরোট্রান্সমিটার বের হয়। এটাকে চলতি কথায় ফিল গুড হরমোনও বলা হয়, কারণ এটা আমাদের একটা তীব্র আনন্দের অনুভূতি দেয়। সমস্যাটা হলো, ব্রেন এই অনুভূতিটাকে মনে রাখে। তার ব্রেইন একবার ওই আনন্দের স্বাদ পেলে বারবার সেটা চাইতে থাকে। অনেকটা ধরুন চিপস খাওয়ার মতো, একটা খেলে যেমন থামতে ইচ্ছে করে না। তুলনাটা দারুণ। ঠিক তাই, ব্রেন ওই ডোপামিন হিট বা ধাক্কাটার জন্য আবার উৎসুক হয়ে ওঠে, আর এভাবেই একটা চক্র বা লুপ তৈরি হয়ে যায়। আচ্ছা। ব্রেন সংকেত দেয়, আমরা সেই কাজটা করি, আর পুরস্কার হিসাবে ডোপামিন পাই। এই চক্রটা যতবার ঘুরতে থাকে, অভ্যাসটা ততটাই পাকা হতে থাকে। এই প্রসঙ্গে হার্ভার্ডের একটা ইঁদুরের গবেষণা পড়ে তো আমি অবাক। আকর্ষণটা এতটাই তীব্র হতে পারে? কোনটার কথা বলছেন? ওই যে পুরুষ ইঁদুরদের বারবার নতুন নতুন সঙ্গিনী দেওয়া হলে তারা নাকি নিজেদের শারীরিক সীমা ভুলে গিয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত মিলিত হতে থাকে। এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, এই গবেষণাটা দেখায় যে ডোপামিনের আকর্ষণ কতটা আদিম এবং শক্তিশালী হতে পারে। এটাকে বলা হয় কুলিজ এফেক্ট। কুলিজ এফেক্ট? হ্যাঁ, নতুনত্ব বা নোভেলটি ব্রেনকে অমছন বেশি ডোপামিন রিলিজ করতে উৎসাহিত করে। পর্নোগ্রাফির ক্ষেত্রেও ঠিক এটাই হয়। ইন্টারনেটের দৌলতে অফুরন্ত নতুন কন্টেন্ট পাওয়া যায়, রাইট, যা ব্রেনের এই ডোপামিন সিস্টেমকে ক্রমাগত উত্তেজিত করে রাখে এবং স্বাভাবিক আকর্ষণকেও অনেক পেছনে ফেলে দেয়। বাহ! তার এই যে অফুরন্ত নতুনত্বের যোগান, এটাই আসক্তির মূল কারণগুলোর একটা। আচ্ছা, এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডক্টর আনা লেম্বকের একটা তত্ত্বের কথা আপনি বলছিলেন, একটা দাড়িপাল্লার মতো কিছু। হ্যাঁ, ডক্টর আনা লেম্বকের পেন প্লেজার স্কেল বা আনন্দ বেদনার দাড়িপাল্লার ধারণাটা অসাধারণ। ভাবুন, আমাদের ব্রেনের ভেতর একটা দাড়িপাল্লা আছে। একদিকে আনন্দের পাল্লা, অন্যদিকে বেদনার। আচ্ছা। যখন কেউ পর্ন দেখে, তখন প্রচুর ডোপামিন বেরোয়, আর আনন্দের পাল্লাটা অনেক ভারী হয়ে নিচে নেমে যায়। আমরা খুব ভালো বোধ করি। বেশ, এটুকু তো সোজা সাপটা। কিন্তু এরপর কি হয়? আসল ঘটনাটা ঘটে এর পরেই। দেখা বন্ধ করার পর ব্রেন নিজের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। তখন সে উল্টো দিকে, অর্থাৎ বেদনার পাল্লাটাকে ভারী করে দেয়। ও। ফলে আনন্দের রেশ মিলিয়ে যাওয়ার পর একটা খালি খালি ভাব, অস্থিরতা বা খিটখিটে মেজাজ তৈরি হয়। এই অবস্থাকে নিউরো অ্যাডাপ্টেশন বলা হয়। নিউরো অ্যাডাপ্টেশন? হ্যাঁ, আর ব্রেন তখন এই খারাপ অনুভূতিটা থেকে মুক্তি পাওয়ার জন্য আবার আনন্দের পাল্লা ভারী করতে চায়। আর তার সবচেয়ে সহজ উপায় কি? আবার সেই কাজটা করা? একদম। এভাবেই চক্রটা চলতেই থাকে। এই দাড়িপাল্লার তত্ত্বটা কি শুধু পর্নোগ্রাফির ক্ষেত্রেই খাটে, নাকি আমাদের জীবনের অন্য আসক্তি, যেমন ধরুন জাঙ্ক ফুড বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিংয়ের ক্ষেত্রেও একইভাবে কাজ করে? চমৎকার প্রশ্ন।
এটা প্রায় সব ধরনের আসক্তির ক্ষেত্রেই কাজ করে। জাঙ্ক ফুড, সোশ্যাল মিডিয়া, গেমিং, কেনাকাটা সব কিছুর পেছনেই এই আনন্দ বেদনার দাড়িপাল্লার খেলাটা চলছে। তার মানে যে জিনিসটা আমাদের যত তাড়াতাড়ি এবং যত তীব্র আনন্দ দেয়, তার বেদনার পাল্লাটাও ততটাই ভারী হয়। মনোযোগের অভাব বা মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যাগুলো আসলে ওই বেদনার পাল্লারই প্রকাশ। আচ্ছা, ব্রেনের মধ্যে তোলপাড়ের বিষয়টা তো বুঝলাম। এটা কিভাবে আমাদের ভেতরটাকে বদলে দিচ্ছে সেটা পরিষ্কার, কিন্তু এর এফেক্টটা কি শুধু নিজের মধ্যেই থাকে, নাকি এটা মানুষের সম্পর্কেও, বিশেষ করে পার্টনারের সাথে সম্পর্কেও কোনো ছাপ ফেলে? অবশ্যই ফেলে। আর এই প্রভাবটা বোঝার জন্য ডক্টর জন গটম্যানের কাজটা খুব গুরুত্বপূর্ণ। সিয়াটলে তার একটা লাভ ল্যাব আছে। লাভ ল্যাব? হ্যাঁ, ভাবুন তো, একটা ল্যাবের মধ্যে গত 40 বছর ধরে তিনি প্রায় 40,000 কাপলের আচরণ, কথোপকথন, হার্ট রেট সবকিছু ডেটা হিসেবে রেকর্ড করেছেন। তার গবেষণা পৃথিবীর অন্যতম নির্ভরযোগ্য বলে মানা হয়। অবিশ্বাস্য। 40 বছর ধরে 40,000 কাপেলের ওপর গবেষণা? তো তার গবেষণা কি বলছে এই বিষয়ে? তার গবেষণার ফলাফলটা প্রচলিত ধারণার ঠিক উল্টো। তাই নাকি? অনেকেই ভাবতে পারে যে পর্নোগ্রাফি হয়তো যৌন জীবনকে আরও উদ্দীপিত করে, কিন্তু গটম্যানের ডেটা বলছে যে কাপলদের মধ্যে একজনের বা দুজনেরই পর্ন দেখার অভ্যাস বেশি, তাদের মধ্যে শারীরিক মিলন এবং সার্বিক সন্তুষ্টি ওভারঅল স্যাটিসফ্যাকশন দুটোই কমে যায়। কমে যায়? অবাক করার মতো ব্যাপার। কিন্তু কেন? দূরত্বটা কেন তৈরি হয়? এর একটা বড় কারণ হল অবাস্তব প্রত্যাশা তৈরি হওয়া। এ বিষয়ে যৌনতা বিষয়ক শিক্ষাবিদ ডক্টর এমিলি নাগস্কির কাম অ্যাজ ইউ আর বইতে একটা চমৎকার উপমা আছে। আচ্ছা। তিনি বলেন, আমাদের যৌন পছন্দ বা আকর্ষণ তৈরি হওয়ার প্রক্রিয়াটা অনেকটা পরিবেশ থেকে ভাষা শেখার মতো। ভাষা শেখার মতো? হ্যাঁ, আমরা যে পরিবেশে থাকি, যে ধরনের শব্দ শুনি, সেভাবেই আমাদের ভাষা তৈরি হয়। এখন পর্নোগ্রাফি যদি সেই পরিবেশ হয়ে ওঠে, তবে সেটা আমাদের মাথায় এমন কিছু কল্পনা বা ফ্যান্টাসি তৈরি করে যা বাস্তব জীবনে প্রায় অসম্ভব। তার মানে পর্দার অভিনয় আর বাস্তবের মধ্যে যখন মিল খুঁজে পাওয়া যায় না, তখনই হতাশা তৈরি হয়। ঠিক তাই। পর্দার অভিনেতারা হলেন পেশাদার, সেখানে লাইটিং, অ্যাঙ্গেল, এডিটিং সবকিছুই নিয়ন্ত্রিত। বাস্তব সম্পর্কগুলো তার থেকে অনেক আলাদা, অনেক বেশি স্বাভাবিক এবং সূক্ষ্ম। সেই পার্থক্যটা যখন প্রত্যাশার সাথে মেলে না, তখন সম্পর্কে অসন্তুষ্টি আর দূরত্ব আসাটাই স্বাভাবিক। এটা তো খুব চিন্তার বিষয়। তার মানে এই ধরনের কন্টেন্ট অবচেতন মনে একটা ভুল ধারণা তৈরি করে দিচ্ছে। শুধু ভুল ধারণা নয়, অনেক ক্ষেত্রে বিপজ্জনক ধারণাও তৈরি করতে পারে। একটা বড় গবেষণায় প্রায় 7,000 পর্নোগ্রাফিক ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে যে 7,000? হ্যাঁ, আর দেখা গেছে যে বেশিরভাগ ভিডিওতেই নারীদের প্রতি কোনো না কোনো ধরনের আক্রমণাত্মক বা অপমানজনক আচরণ দেখানো হয়েছে। যখন কেউ নিয়মিত এই ধরনের কন্টেন্ট দেখে, তখন তার মনে নারী বা সম্পর্কের প্রতি একটা বিকৃত মানসিকতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে, যা বাস্তব সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। একদম। এর সাথে তো ইন্ডাস্ট্রির একটা অন্ধকার দিকের কথাও শোনা যায়। হ্যাঁ, সেটাও একটা ভয়াবহ বাস্তবতা। অনেক ক্ষেত্রে সেক্স ট্রাফিকিং বা জোর করে তৈরি করা কন্টেন্টের মতো অপরাধ এর সাথে জড়িত। যেমন কানাডার এক 14 বছরের কিশোরীর ঘটনা সংবাদে এসেছিল। ওহ! তাকে অনলাইনে ব্ল্যাকমেল করে তার ভিডিও প্রকাশ করা হয়, যার মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পর্দার ওপারেও বাস্তব মানুষ থাকে এবং এর একটা মানবিক মূল্যও চোকাতে হয়। এতক্ষণ তো আমরা সমস্যা আর তার গভীরতা নিয়ে কথা বললাম। ব্রেনের কেমিস্ট্রি থেকে শুরু করে সম্পর্কের উপর প্রভাব সবই খুব পরিষ্কার। এবার একটু সমাধানের দিকে আসা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ শুধু সমস্যাটা জানাই তো যথেষ্ট নয়। চার্লস জোহেগের দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটার কথা খুব শোনা যায়। ওখানে কি কোনো কাজের পথের সন্ধান দেওয়া আছে? হ্যাঁ, ডুহিগের বইটা এ বিষয়ে দারুণ কার্যকরী একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয়। তিনি অনেকগুলো বিচ্ছিন্ন উপদেশের পরিবর্তে একটা মূল ধারণার কথা বলেছেন, যার নাম হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্র। হ্যাবিট লুপ? তার মতে আমাদের ছোট বড় প্রত্যেকটা অভ্যাস 3টে ধাপে তৈরি হয়। প্রথমটা হলো কিউ বা সংকেত, দ্বিতীয়টা রুটিন বা আমাদের প্রতিক্রিয়া, আর তৃতীয়টা হলো রিওয়ার্ড বা পুরস্কার। এই কিউ, রুটিন, রিওয়ার্ড চক্রটা আমি নিজের ক্ষেত্রেও দেখি। যখনই দুপুরে খাওয়ার পর একটু বোরিং লাগে, এটা হলো কিউ, তখনই ফোন হাতে নিই সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে, এটা রুটিন। আর তার ফল হলো কয়েক মিনিটের জন্য মনোযোগ সরে যাওয়া বা একটা হালকা আনন্দ, রিওয়ার্ড।
একদম পারফেক্ট উদাহরণ। এবার এই একই লুপটা পর্ন দেখার অভ্যাসের ক্ষেত্রে ফেলে দেখা যাক। কিউ বা সংকেতটা কি হতে পারে? হতে পারে একাকিত্ব, কাজের চাপ বা স্ট্রেস। ঠিক। বা রাতের বেলার একঘেয়েমি, বা এমনকি বিছানায় যাওয়ার ঠিক আগের মুহূর্তটা। আর রিওয়ার্ড বা পুরস্কারটা হলো ওই ডোপামিন থেকে পাওয়া তীব্র আনন্দ বা বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার অনুভূতিটা, যা নিয়ে আমরা আগেই কথা বলেছি। হুম। আর এই সংকেত আর পুরস্কারের মাঝখানের সংযোগটা হলো রুটিন, অর্থাৎ পর্ন দেখা। ঠিক বলছি? এক্কেবারে। এখন ডুহিগের তত্ত্বের সবচেয়ে শক্তিশালী দিকটা হল, তিনি বলছেন কোনো অভ্যাসকে শুধু ইচ্ছাশক্তি দিয়ে দমন করার চেষ্টা করাটা খুব কঠিন এবং বেশিরভাগ সময়ই অকার্যকর। আসলেই তাই। কারণ আপনার ব্রেন ওই পুরস্কারটা চায়। এর চেয়ে অনেক সহজ উপায় হল অভ্যাসটাকে একটা ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা। তার মানে ব্যাপারটা ইচ্ছাশক্তির নয়, বরং একটা সিস্টেম বদলানোর মতো। সংকেত আর পুরস্কার একই থাকবে, শুধু মাঝখানে রুটিনটা বদলে ফেলতে হবে। ঠিক তাই। এটা তো অভ্যাস বদলানোর পুরো ধারণাটাকেই অন্যভাবে দেখতে সাহায্য করে। এটাই মূল কৌশল। আপনার ব্রেনকে তার কাঙ্ক্ষিত পুরস্কারটা দিতে হবে, কিন্তু একটা ভিন্ন ও স্বাস্থ্যকর উপায়। আপনাকে আপনার ব্রেনের সাথে যুদ্ধ করতে হবে না, বরং তাকে একটা নতুন পথ দেখাতে হবে। দারুণ একটা ধারণা। তাহলে কিছু বাস্তবসম্মত প্রতিস্থাপনের উদাহরণ নিয়ে কথা বলা যাক। যেমন ধরুন, যদি কিউ বা সংকেতটা হয় মানসিক চাপ, তাহলে নতুন রুটিনটা কি হতে পারে? মানসিক চাপের ক্ষেত্রে পর্ন দেখাটা আসলে এক ধরনের পালানোর রাস্তা। এর বদলে নতুন রুটিন হতে পারে 5 মিনিটের জন্য মেডিটেশন করা বা হালকা কিছু ব্যায়াম করা। আচ্ছা। কারণ ব্যায়াম বা মেডিটেশন করলে ব্রেন থেকে এন্ডোরফিনের মতো রাসায়নিক বেরোয়, যা প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমায় এবং মনকে শান্ত করে। ফলে ব্রেন তার পুরস্কারটা ঠিকই পেয়ে যায়। আর যদি সংকেতটা হয় একঘেয়েমি বা বোর্ডম, সারাদিন পর যখন আর কিছু করার থাকে না? একঘেয়েমির সেরা ওষুধ হল মস্তিষ্ককে নতুন কিছুতে ব্যস্ত রাখা। এর বিকল্প রুটিন হতে পারে আপনার পছন্দের কোনো বই পড়া, কোনো ইন্টারেস্টিং পডকাস্ট শোনা বা অনলাইনে নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করা। যখন ব্রেন নতুন কিছু শিখতে বা বুঝতে ব্যস্ত থাকে, তখন সে একঘেয়েমি থেকে বেরিয়ে আসে এবং একটা সন্তুষ্টির অনুভূতি পায়, যা এক ধরনের পুরস্কার। আর সবচেয়ে কঠিনটা একাকিত্ব। যখন নিজেকে খুব একা মনে হয়, তখন বিকল্পটা কি হতে পারে? একাকিত্বের সংকেতটা সবচেয়ে শক্তিশালী। এর একমাত্র মূল্য বিকল্প হল মানসিক সংযোগ। পর্ন দেখার পরিবর্তে নতুন রুটিন হতে পারে কোনো পুরনো বন্ধু বা পরিবারের সদস্যকে ফোন করে কিছুক্ষণ গল্প করা। ঠিক। মানুষের সাথে কথা বললে আমাদের ব্রেনে অক্সিটোসিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা আমাদের একাকিত্ব দূর করে এবং ভালো থাকার অনুভূতি দেয়। এটা ডোপামিনের চেয়েও অনেক বেশি স্থায়ী একটা পুরস্কার। এটা ঠিক। এই পদ্ধতিটাকে সফল করার জন্য আরও দুটো ছোট কিন্তু খুব কার্যকরী কৌশল আছে। প্রথমটা হলো শুরুতেই সারা জীবনের জন্য অভ্যাস বদলানোর মতো বিশাল লক্ষ্য না নিয়ে খুব ছোট লক্ষ্য ঠিক করা। যেমন, আমি শুধু আগামী 7 দিনের জন্য এই চ্যালেঞ্জটা নেব। আচ্ছা। 7 দিন সফল হলে যে আত্মবিশ্বাসটা তৈরি হয়, সেটা পরের ধাপের জন্য জ্বালানি হিসেবে কাজ করে। হ্যাঁ, এই ছোট ছোট টার্গেট সেট করাটা খুব কাজে দেয়। 7 দিনের চ্যালেঞ্জটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আর দ্বিতীয় কৌশলটা কি? দ্বিতীয়টা হল সংকেতগুলোকেই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা। যেমন, যদি রাতের বেলা একা ঘরে ফোন ব্যবহার করাটা মূল সংকেত হয়, তাহলে একটা নিয়ম করা যেতে পারে যে রাতে ফোনটা বেডরুমের বাইরে চার্জে দেওয়া হবে। মানে ট্রিগারটাকেই সরিয়ে ফেলা। একদম। যদি সংকেতটাই আপনার সামনে না আসে, তাহলে পুরো হ্যাবিট লুপটা শুরু হওয়ার সুযোগই পাবে না। তাহলে আজকের পুরো আলোচনাটা যদি এক কথায় ভাবি, আমরা শুধু সমস্যার কথাই বলিনি। আমরা দেখলাম পর্নোগ্রাফির পেছনের পরিসংখ্যান, ব্রেনের ভেতরের ডোপামিন চালিত রসায়ন, যা একটা আসক্তির চক্র তৈরি করে। সম্পর্কের ওপর এর নেতিবাচক কিন্তু সূক্ষ্ম প্রভাব। আর সবশেষে চার্লস ডুইগের হ্যাবিট লুপ ব্যবহার করে যে কোনো অভ্যাস পরিবর্তনের একটা শক্তিশালী সায়েন্টিফিক টুলবক্সও পেয়ে গেলাম। একদম।
আর এই হ্যাবিট লুপের ধারণাটা শুধু একটা বিশেষ অভ্যাসের জন্য নয়, এটা জীবনের যে কোনো অভ্যাস, তা সে ভালো হোক বা খারাপ, বোঝা এবং পরিবর্তন করার জন্য একটা অসাধারণ মানসিক মডেল। আমাদের ছোট ছোট অভ্যাসগুলোই দিনের শেষে আমাদের পরিচয় এবং ভবিষ্যৎ তৈরি করে। এই কাঠামোটা আমাদের সেই নির্ধারক শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটা বাস্তব পথ দেখায়। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। বলুন। আমরা তো শিখলাম যে একাকিত্ব বা মানসিক চাপের মতো সংকেত এলে তার প্রতিক্রিয়া বা রুটিনটা কিভাবে বদলাতে হয়। অর্থাৎ সংকেত এলে আমরা পর না দেখে অন্য কিছু করতে পারি। ঠিক। কিন্তু এর চেয়েও গভীর একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কি রকম? আমরা কি সংকেতগুলোকে গোড়া থেকে সমাধান করতে পারি? রাতে একাকিত্বের প্রতিক্রিয়া হিসেবে নতুন কিছু করার পরিবর্তে দিনের বেলায় এমন কি করা যেতে পারে যা আমাদের সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে, আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলবে? যাতে রাতে সেই একাকিত্বের সংকেতটি তৈরি না হয়। একদম। অভ্যাস পরিবর্তনের চেয়েও গভীরে গিয়ে অভ্যাসের কারণটাকেই বদলে ফেলা সম্ভব কিনা, এই ভাবনাটা আমাদের সবার জন্যই জরুরি।